কিন্তু এই এতটা জিনিস তোমার করা লাগবে না যদি তুমি এই জিনিসটা মনে রাখতে পারো। তো আর্গনের পর থেকে অর্থাৎ 19 থেকে 30 পর্যন্ত মৌলগুলার তুমি আর্গন থেকে ইলেকট্রন বাদ দিলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। অর্থাৎ ফেরাসের যে 26টা ইলেকট্রন সেটা থেকে যদি তুমি আর্গনের 18টা ইলেকট্রন বাদ দাও তাহলে আর 8টা ইলেকট্রন থাকে, তার মানে হচ্ছে ফেরাসের যে গ্রুপ নাম্বার সেটা হবে 8। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী থেকে আসে। যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় অর্থাৎ মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয়, যেটা তোমরা এতদিন ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে করে আসছো। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস ছাড়া কিভাবে মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হয় সেই জিনিসটা শিখবো। তো প্রথমে আমরা পর্যায় নির্ণয় করাটা দেখি, এটা হচ্ছে একদম ইজি। তো সবসময় খেয়াল রাখবা যে প্রত্যেকটা পর্যায় শুরু হয় 1 নম্বর গ্রুপ থেকে। তোমরা যদি বই পাশে নিয়ে বসো তাহলে 1 নম্বর গ্রুপ থেকে পর্যায় শুরু হয় এবং 18 নম্বর গ্রুপে গিয়ে পর্যায়টা শেষ হয়। তাহলে আমরা রেঞ্জটা ঠিক করবো এভাবে, যখন আমরা প্রথম পর্যায়ে হিসাব করবো তখন 1 নম্বর গ্রুপের প্রথম সদস্য আর 18 নম্বর গ্রুপের প্রথম সদস্য লিখবো, অর্থাৎ এই দুজনের মধ্যবর্তী যে মৌলগুলো আছে তারাই ওই পর্যায়ে অবস্থিত। তাহলে 1 নম্বর গ্রুপের প্রথম সদস্য হচ্ছে হাইড্রোজেন, আর 18 নম্বর গ্রুপের প্রথম সদস্য হিলিয়াম। তার মানে 1 এবং 2 এই দুজনই হচ্ছে প্রথম পর্যায়ে অবস্থিত। আর আমরা যদি দ্বিতীয় পর্যায়ের কথা বলি তাহলে 1 নম্বর গ্রুপের দ্বিতীয় সদস্য হচ্ছে লিথিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এবং 18 নম্বর গ্রুপের দ্বিতীয় সদস্য হচ্ছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তার মানে 2 নং পর্যায়ে 3 থেকে 10-এর মধ্যবর্তী যে মৌলগুলো আছে তারা সবাই 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এখন আমাকে যদি বলে কার্বন কত নম্বর পর্যায়ে অবস্থিত, তাহলে আমি জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, সেটা যেহেতু 3 থেকে 10-এর মধ্যে পড়ছে তার মানে কার্বন দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। ঠিক একইভাবে আমরা যদি সবগুলো লিখি, তো 1 নম্বর গ্রুপের তৃতীয় সদস্য হচ্ছে সোডিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর 18 নম্বর গ্রুপের তৃতীয় সদস্য হচ্ছে আর্গন, তার মানে 11 থেকে 18 পর্যন্ত হচ্ছে তৃতীয় পর্যায়। আর ঠিক একইভাবে চতুর্থ পর্যায় হবে 19 থেকে 36, কারণ 1 নম্বর গ্রুপের 4 নম্বর সদস্য হচ্ছে পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা 19, এবং 18 নম্বর গ্রুপের চতুর্থ সদস্য হচ্ছে ক্রিপ্টন, যার পারমাণবিক সংখ্যা 36। তারপরে যদি আমরা হিসাব করি হবে 37 থেকে 54, তারপরে হবে হচ্ছে তোমার 55 থেকে 86, আর সর্বশেষ যেটা সেটা হবে 87 থেকে 118। এখন তুমি যদি জাস্ট এই 7টা ইনফরমেশন মুখস্থ রাখো যে কোন পর্যায়ের রেঞ্জ কতটুকু, তাহলে তোমার হচ্ছে পর্যায় নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না বা কোনো প্রকার ইলেকট্রন বিন্যাস করতে হবে না। এবং এটা দ্বারা তুমি চাইলে 118টা মৌলর যে কোনো মৌল, তোমাকে 118টা মৌলের মধ্যকার যে কোনো মৌল সম্পর্কে বলুক, তুমি তার পর্যায় নাম্বার বলে দিতে পারবা। তো এটা হচ্ছে তোমার 1 নম্বর পর্যায়, 1 নং পর্যায়, এটা 2 নং, এটা 3 নং, এটা 4, এটা 5, এটা 6, আর এটা 7 নং পর্যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা পর্যায় সারণীর যে কোনো মৌলের পর্যায় নির্ণয় করতে পারবো কোনো প্রকার ইলেকট্রন বিন্যাস ছাড়া। এখন আমাকে ধরো একটা মৌল বলছে, অপরিচিত একটা মৌল, ধরো আমাকে বলছে যে এই একটা মৌল যার এইভাবে দিয়ে দিছে, কেমন? ওকে, এখানে সমস্যা হচ্ছে এই একটা মৌল যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 30। তোমরা সবাই জানো 30 ইলেকট্রন সংখ্যা হচ্ছে জিঙ্কের, কিন্তু আমাকে যদি এই জিঙ্কের এই পর্যায় নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে পর্যায় নির্ণয় করা লাগবে। দেখো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি মানে স্বাভাবিক নিয়ম করি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d আর 4s লিখলাম। এখন আমি হিসাব করি, এখানে হচ্ছে 18টা, তাহলে আর 12টার মধ্যে 2টা এসে গেল আর 10টা ডিতে আসলো। তাহলে এখান থেকে আমার সর্বশেষ যে শক্তি স্তর অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর, তার মানে জিঙ্ক হচ্ছে আমার চতুর্থ পর্যায়ের একটা মৌল। কিন্তু এই এতটা জিনিস তোমার করা লাগবে না যদি তুমি এই জিনিসটা মনে রাখতে পারো। দেখো 19 থেকে 36 পর্যন্ত যে মৌলগুলা সেগুলো সবাই হচ্ছে চতুর্থ পর্যায়ে অবস্থিত। জিঙ্ক যেহেতু 30, তার মানে সে 19 থেকে 36-এর রেঞ্জের মধ্যে পড়তেছে, তার মানে আমি এক কথা বলে দিব যে জিঙ্ক হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তোমরা কি বুঝতে পারছো? এইভাবে হচ্ছে তোমার যেই কোনো মৌলের কথা বলুক তোমাকে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা লাগবে না। এখন তোমার যদি ছোট কোনো মৌল দেয় তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা সহজে, কিন্তু আমি যদি বড় একটা মৌল দিই তখন তুমি কি করবা? ধরো আমি দিলাম সিলভার, কেমন? সিলভার দিলাম, যেটা হচ্ছে 47, কেমন? এখন তুমি সিলভার ইলেকট্রন বিন্যাস করে পর্যায় নির্ণয় করো, কিন্তু তোমার এটা করতে তোমার মিনিমাম তো 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট না হোক 1 মিনিট তো সময় লাগবে, কিন্তু তুমি যদি রেঞ্জটা মনে রাখতে পারো, এই যে দেখো সিলভার 47, তাহলে সেটা পড়তেছে আমার কোথায়? 37 থেকে 54-এর মধ্যে, তার মানে সে পঞ্চম পর্যায়ের একটা মৌল। ঠিক আছে, এভাবে হচ্ছে খুব সহজে পর্যায় নির্ণয় করবা। এখন আমরা হচ্ছে গ্রুপ কিভাবে নির্ণয় করা যায় ইলেকট্রন বিন্যাস ছাড়া সেটা শিখবো, আসো।
গ্রুপ নির্ণয় করার জন্য আমরা মৌলগুলোকে তাদের নিকটস্থ যেই নিষ্ক্রিয় গ্যাস আছে তার সাথে তুলনা করব। এখন জিনিসটি একটু নতুন লাগতে পারে তোমাদের কাছে। হ্যাঁ, আমরা হচ্ছে নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার সাথে তুলনা করে গ্রুপ নির্ণয় করব। দেখো, তো হাইড্রোজেন তো প্রথম মৌল, সে হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থিত, এটা সবাই জানো। হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে অবস্থিত। আর হিলিয়াম তো হচ্ছে এই 2, সে নিজে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে তাকে তো আর তুলনা করার কিছু নাই, নিষ্ক্রিয় গ্যাস যারা সবাই তো 18 নম্বর গ্রুপ। এখন আমরা লিথিয়াম দিয়ে শুরু করি। দেখো, লিথিয়াম হচ্ছে 3। আমরা এখানে করব কি, যে মৌলটার গ্রুপ নির্ণয় করব আমরা, তাকে হচ্ছে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের সাথে তুলনা করব, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন সেটা তার থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আর যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটা দিয়ে হিসাব করবো। দেখো, এখন লিথিয়ামকে যদি আমরা হিলিয়াম থেকে বাদ দিই, অর্থাৎ লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টা, সেটা যদি হিলিয়াম থেকে বাদ দিই তাহলে আর কয়টা থাকে, একটা ইলেকট্রন। তার মানে লিথিয়াম হচ্ছে আমার প্রথম গ্রুপের। এখন এটা লিথিয়ামের একটা ইলেকট্রন আছে দেখেই যে সে প্রথম গ্রুপের, বিষয়টা এরকম না। তার যেহেতু একটা ইলেকট্রন আছে, তাহলে সেটা কোথায় যাবে, সেটা অবশ্যই এস এর মধ্যে যাবে। একটা ইলেকট্রন যেহেতু, সেটা অবশ্যই এস এর মধ্যে যাবে, এবং এস এর মধ্যে যদি একটা ইলেকট্রন যায় তার মানে সে গ্রুপ নাম্বার 1। আসো, এখন আমরা আরো একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি নিলাম হচ্ছে তোমার নাইট্রোজেন, কেমন, নাইট্রোজেন হচ্ছে 7। এখন নাইট্রোজেনকে যদি আমি তুলনা করি, ধরো আমি হিলিয়ামের সাথে যদি নাইট্রোজেনকে তুলনা করি, তাহলে হিলিয়াম বাদ দিলে, অর্থাৎ 7 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে আর আমার থাকে কত, 5। এখন আসো, এখন সে কি 5 নাম্বার গ্রুপে অবস্থিত? না, সে 5 নাম্বার গ্রুপে অবস্থিত না। এখন তার এই 5টা ইলেকট্রন কোন কোন অরবিটালে প্রবেশ করবে আমি সেটা দেখব। 5টা ইলেকট্রন অবশ্যই এস এর উপর 2টা যাবে, আর পির উপর যাবে 3টা। এভাবেই তো 5টা ইলেকট্রন বসবে নাকি? যেহেতু আমি নিষ্ক্রিয় গ্যাসের সাথে তুলনা করতেছি, নিষ্ক্রিয় গ্যাসেরটা বাদ দিয়ে হিলিয়ামের সাথে যেহেতু তুলনা করতেছি, হিলিয়ামের উপরে 1s2 বসবে, আর বাকি যে 5টা থাকবে সেই 5টা হচ্ছে এস এবং পিতে বসবে অবশ্যই। তো এসে 2টা বসবে, পিতে 3টা বসবে। তাহলে এস এবং পিতে যদি এভাবে 5টা বসে, তাহলে নিয়ম কি, এস এবং পি এর ইলেকট্রন যোগ করে সাথে হচ্ছে 10 যোগ, তাহলে কত নাম্বার হয়, 15 নাম্বার গ্রুপ, অর্থাৎ নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপের মৌল। আচ্ছা আসো, আমরা হচ্ছে এবার আরো দুইটা দেখি। তো সোডিয়াম তো হচ্ছে 1 নাম্বার গ্রুপ, সোডিয়ামকে তুলনা করলাম না। ধরো আমরা অ্যালুমিনিয়ামকে তুলনা করি, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। এখন অ্যালুমিনিয়ামকে কি আমি হিলিয়ামের সাথে তুলনা করব? না, অ্যালুমিনিয়ামকে আমি তুলনা করব নিয়নের সাথে। কেমন, অ্যালুমিনিয়ামকে নিয়নের সাথে এবং আর্গনের আগ পর্যন্ত, অর্থাৎ আমি তোমার কি বলে এটাকে, ক্লোরিন পর্যন্ত নিয়নের সাথে তুলনা করব, এবং আর্গন থেকে পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলোকে আবার আমি আর্গনের সাথে তুলনা করবো। এখন এই অ্যালুমিনিয়ামকে আমি নিয়নের সাথে তুলনা করবো, নিয়ন হচ্ছে 10, তার মানে অ্যালুমিনিয়ামের যে 13টা ইলেকট্রন সেটা থেকে আমি 10 বাদ দিব, অর্থাৎ নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন সংখ্যা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যে ইলেকট্রন থাকবে সেগুলো কোন কোন অরবিটালে প্রবেশ করবে সেখানে বসাই দিব। এখন আমি 13 থেকে যদি 10 বাদ দিই, তাহলে আমার থাকে আর 3। এই 3টে ইলেকট্রন বসবে, এস এর উপরে 2টা বসবে, আর পির উপরে একটা। তাহলে এস এবং পি সেম নিয়ম, এস এবং পি এর ইলেকট্রন সংখ্যা যদি আমি যোগ করি, অর্থাৎ 2 যোগ 1 সাথে আরো 10 যোগ হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নং গ্রুপ। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমি আরো একটা শর্টকাট দেখাই দিচ্ছি, যে পর্যায় সারণীতে 13 থেকে 18 নং যে মৌলগুলো আছে, আবার বলতেছি পর্যায় সারণীতে 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলার ইলেকট্রন সংখ্যা যত, গ্রুপ নাম্বারও তত। তোমরা চাইলে মিলে দেখতে পারো, অর্থাৎ অ্যালুমিনিয়াম তো 13, অ্যালুমিনিয়াম 13, তার গ্রুপ নাম্বার হবে 13 নং। সিলিকন 14, তার গ্রুপ নাম্বার হবে 14 নং। ঠিক এইভাবে হচ্ছে তোমরা ফসফরাস 15, ফসফরাসের গ্রুপ নাম্বার 15, সালফার 16, তার গ্রুপ নাম্বার 16, ক্লোরিন 17, তার গ্রুপ নাম্বার 17, আর্গন 18, তার গ্রুপ নাম্বার 18। এটা হচ্ছে 13 থেকে 18 যে মৌলগুলো আছে সেগুলোর। এখন আমি যদি আমার এই ট্রিক্সটা দিয়ে হচ্ছে যদি বাকিগুলো নির্ণয় করি, ধরো যেমন ধরো আমি যদি ফেরাসের কথা চিন্তা করি, আয়রন সে হচ্ছে 26, তাহলে আয়রনকে আমি তুলনা করবো কার সাথে, আর্গনের সাথে। আর্গনের সাথে যদি তুলনা করি, আর্গন হচ্ছে 18, তাহলে আর্গনের সাথে তুলনা করে তার 18টা যদি বাদ দিই, 26 বিয়োগ 18 সমান আর থাকে আমার কত, 8টি। কেমন, এখন এই 8টি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? তোমরা অবশ্যই জানো যে পটাশিয়াম থেকে হচ্ছে 3D এবং 4s এর যে ঝামেলাটা সেটা আসে, অর্থাৎ পটাশিয়ামের পর থেকে যে মৌলগুলো আছে, আচ্ছা পটাশিয়াম হচ্ছে এসে প্রবেশ করে, ক্যালসিয়ামও এসে প্রবেশ করে, কিন্তু ক্যালসিয়ামের পর 21 নম্বর মৌল স্ক্যান্ডিয়াম থেকে হচ্ছে তোমার এই 3D এবং 4s এর মধ্যে মৌলগুলো ইলেকট্রনগুলো প্রবেশ করে। এখন তাহলে আমার এই যে ইলেকট্রন আছে কয়টা, 8টা। এখন 8টা ইলেকট্রন দেখো, আমি হচ্ছে আরো সহজে বলে দিচ্ছি, তোমার এই আর্গনের পরে অর্থাৎ তোমার 19 নাম্বার থেকে যে মৌলগুলো আসবে 30 পর্যন্ত, সেই মৌলগুলাতে তোমরা তো মেইনলি 30টা মৌল নিয়ে কাজ করো। তো আর্গনের পর থেকে অর্থাৎ 19 থেকে 30 পর্যন্ত মৌলগুলার তুমি আর্গন থেকে ইলেকট্রন বাদ দিলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। অর্থাৎ
ফেরাসের যে 26টা ইলেকট্রন সেটা থেকে যদি তুমি আর্গনের 18টা ইলেকট্রন বাদ দাও তাহলে আর 8টা ইলেকট্রন থাকে। তার মানে হচ্ছে ফেরাসের যে গ্রুপ নাম্বার সেটা হবে 8। এখন এই জিনিসটা যদি আমি তোমাকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝাই দিই, দেখো 8টা ইলেকট্রন ফেরাস যেহেতু 19-এর পরে, তার মানে তার 3D তেও ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 8টা ইলেকট্রন 3D এবং 4s এই দুইটাতে প্রবেশ করবে। কেমন? তো এই দুইটাতে প্রবেশ করলে তোমার 4s এ যদি আমি 2টা দিই তাহলে 3D তে বসবে কয়টা? 6টা। তো এখন নিয়ম অনুযায়ী কি, যেহেতু 4s এবং 3D আছে তার মানে s এরটা এবং d টা যোগ করলে যা হবে তা, অর্থাৎ তোমার 6 + 2 = 8। আশা করি বুঝতে পারছো। এই যে ধরো x একটা মৌল যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 28, তাহলে পর্যায় সারণীতে এটার এই অবস্থান নির্ণয় করো। তো আমি যদি স্বাভাবিক নিয়মে তোমাদের মতো করে করার চেষ্টা করি তাহলে আমি ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s লিখলাম। কেমন? তাহলে এখান পর্যন্ত 18টা, আর থাকে 10টা, 2টা যাবে হচ্ছে 4s এ আর 8টা আসবে হচ্ছে 3d তে। তাহলে আমি যদি পর্যায় নির্ণয় করি তাহলে এটা পর্যায় হচ্ছে 4 নং পর্যায়, 4 নং পর্যায়। আর যদি গ্রুপ নির্ণয় করি তাহলে ডি এবং এস আছে, তার মানে এই দুটোটা যোগ করলে যা হবে তা, অর্থাৎ 10 নং গ্রুপ। কেমন? এটা হচ্ছে তোমাদের স্বাভাবিক নিয়ম। তো এবার আমি যদি হচ্ছে আমার একটু ট্রিক্স অ্যাপ্লাই করি, তাহলে আমার 28টা ইলেকট্রন যেহেতু, তার মানে আমি আর্গনের সাথে তুলনা করব। তো 28 বিয়োগ আর্গনের ইলেকট্রন সংখ্যা, মানে 28 বিয়োগ 18 সমান 10, অর্থাৎ সে 10 নম্বর গ্রুপের মৌল। শেষ, 10 নং গ্রুপ, 10 নং গ্রুপ। এরপর হচ্ছে যদি আমি পর্যায়ের কথা বলি তাহলে আমি জানি যে হচ্ছে 19 থেকে 36 যে মৌলগুলো আছে তারা হচ্ছে 4 নং পর্যায়ে অবস্থিত হয়। তার মানে সে যেহেতু 19 থেকে 36-এর মধ্যে পড়ছে তাহলে সে 4 নং পর্যায়ে। ঠিক আছে, এইভাবে চাইলে তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস ছাড়াই পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারো। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।